আজকে আমি যে ওয়েব সিরিজটি এক্সপ্লেন করতে যাচ্ছি এটি একটি হিন্দি রোমান্টিক ড্রামা সিরিজ। ওয়েব সিরিজটির নাম রাসভারী। বাছাই করার সময় অনেকগুলো ওয়েব সিরিজ আন্দাজে নামিয়েছিলাম, তার মাঝে এটিও ছিল। একটু দেখার পর আন্দাজ পেলাম এটি পুরোদমে 18+ ওয়েব সিরিজ। ভাবলাম দেখি শেষে গিয়ে কি হয়, তাই শেষ পর্যন্ত দেখলাম এবং শেষে গিয়ে যে আসল রহস্য বেরোলো তা দেখে রীতিমতো শক। তখন ভাবলাম অ্যাডাল্ট সিনগুলো কাটছাট করে জাস্ট স্টোরির ওপর ফোকাস দিয়ে এক্সপ্লেন করা যেতে পারে। তো স্টোরি ছোট্ট করে বললে এমন, ইন্ডিয়ার মিরট কলেজে সাধু নামের একটা ইংলিশ ম্যাডাম নতুন জয়েন করে এবং মিরটেই একটা বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। কিন্তু প্রবলেমটা শুরু হয় তখন যখন কয়েকদিনের মাঝে পুরো মিরটের কানাকানি শুরু হয় ম্যাডামের চরিত্র নাতি এতটা খারাপ যে মহল্লার প্রায় সব পুরুষের সাথেই নাকি তার অবৈধ সম্পর্ক রয়েছে। এটা শুনে কলেজের ছাত্র থেকে শুরু করে ছাত্রের বাবারা পর্যন্ত ম্যামকে ঘিরে নানা ফোন দিয়ে আসতে শুরু করে। কিন্তু ম্যাডাম এমনিতে দেখতে তো এতটা নম্র ভদ্রশালীন যে বাহির থেকে দেখে কিছুতেই হিসাব মিলছে না যে ম্যাডাম এমন কাজ করতে পারে। তাহলে এর পিছনের আসল সত্যটা কি বা আসল রহস্যটাই বা কি, এটা নিয়ে এই গল্পটি। তবে হ্যাঁ, অ্যাডাল্ট টাইপের স্টোরিতে যাদের প্রবলেম আছে প্লিজ এখান থেকেই চলে যান। ভিডিও দেখার পর কমেন্টে এসে সাধু সেজে জ্ঞান জুয়েন না প্লিজ। কাহিনীর শুরুতেই দেখি দিল্লির একটা কলেজের সিঁড়িতে বসে দুইটি ছেলে গল্প করতেছে। আজকে এদের কলেজের প্রথম দিন, দুজনেই অপরিচিত ছিল। আজকেই এরা একে অপরের সাথে পরিচিত হয়েছে। এর নাম নান্দু, বাসা মিরট। এর নাম বিনয়, বাসা এখনো জানা যায়নি। তো বিনয় নান্দুকে বলে, তো নান্দু বল মিরটে তোর লাইফ কেমন কাটছিল? নান্দু বলে, আমি তো স্পেশাল কিছু করিনি, বাট আমার সাথে স্পেশাল একটা ঘটনা ঘটেছিল। শুনবি কি হয়েছিল? তখনই সিন 2 বছর পিছনে চলে যায়। এটা নান্দুর মা পুষ্পা। তো নান্দুর বাবার উপর যেন কোনো মেয়ের নজর না লাগে তাই নান্দুর মা দৃষ্টিদোষ কাটাচ্ছে। নান্দুর বাবা তিয়াগি রেগেমেগে বলে, রোজ এসব করে কি এমন বালামুসিবত কেটেছে শুনি? পুষ্পা বলে, এই শহরে বালামুসিবত কি কম? আপনি ব্রাপেন্টির দোকান চালান, কোনো স্কুলের শেরিক কলেজে ঢেমনি বা কোনো ভাবির নজর লেগে যায় তো? ত্যাগী বলে, আমাদের বিয়ের 17 বছর হচ্ছে, যদি কোথাও ফেসে যাওয়ার হতো তো অনেক আগেই ফেসে যেতাম। এই বলে আঙ্কেল যেতে থাকলে আন্টি বলে, আপনি এই শহরকে চেনেন না, এটা মিরট। মিরট। তখনই সিন মিরটের রেল স্টেশনে গেলে দেখি একটা গুরুজি ট্রেন থেকে নামতেছে। গুরুকে দেখতেই একটা ভণ্ড এসে আশীর্বাদ নিতে পায়ে পড়লে গুরুজি আশীর্বাদ করবে, বাট সামনে কি যেন দেখতেই থমকে যায়। সিন টিটির কাছে আসলে দেখি বিনা টিকিটে ট্রেনে ওঠার কারণে টিটি 2 জন ছাত্রকে পানিশমেন্ট দিচ্ছে। হঠাৎ টিটির নজর সামনে যেতেই সেও থমকে যায়। তো স্টেশনের সবাই এভাবে মন্ত্রমুগ্ধের মতো মেয়েটির আঁচল ফলো করে পিছে পিছে যেতে থাকে। আর ব্যাকগ্রাউন্ড থেকে নান্দু বলে ওকে, মিরটের সকল পুরুষদেরকে ধ্বংস করার জন্য মুসিবত মিরটে এসে গেছে। সিন মিরটের ইন্টারমিডিয়েট কলেজ আসলে আমরা প্রিয়াঙ্কা নামে একটা মেয়েকে দেখি যে ক্যান্টিন থেকে কিছু নাস্তা নিয়ে বান্ধবীদের কাছে আসতেই রূপালী বলে, দেখ প্রিয়াঙ্কা, নান্দুর নামে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করাটা ঠিক হয়নি। পাশের বান্ধবী বলে, কি হয়েছে? তখনই সিন নান্দুর কাছে আসলে দেখি সেই একই ঘটনা তার বন্ধু ভাল্লাকে বলতেছে। ঘটনাটা হলো, ক্লাসরুমে নান্দুর কলম মেঝেতে পড়ে গিয়েছিল। নান্দু সেটা নেওয়ার জন্য নিচু হলে পিছনের সিটে থাকা প্রিয়াঙ্কার স্কার্টের ভিতরে তার নজর যায়। নান্দু দেখবে না এটা বুঝে ওঠার আগেই প্রিয়াঙ্কা এটা দেখে ফেলেছে এবং নান্দু ইচ্ছে করে কলম ফেলে দিয়েছে ভেবে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেছে। সিন আবার প্রিয়াঙ্কার কাছে আসলে দেখি রূপালী বলতেছে, যত যাই বল নান্দু তোর জন্যই কিন্তু এই কলেজে ভর্তি হয়েছে। প্রিয়াঙ্কা বলে, ঘন্টা, এর আগে বয়েজ স্কুলে পড়াশোনা করতো, লাইফে মেয়ের আকাল পড়েছে তাই আমাদের এখানে ভর্তি হয়েছে, আর আমার তো মনে হয় ওর অনেক গার্লফ্রেন্ড আছে। সিন নান্দুর কাছে আসলে দেখি ভাল্লা বলতেছে, কি বলিস সত্যি? আজও একটাও প্রেম করিসনি ভাইয়া? আমার তো বিশ্বাসই হচ্ছে না। তোর বাপের তো ব্রা প্যান্টের দোকান, রোজ কত সুন্দর সুন্দর মেয়ে দোকানে আসে। আবে শালা, বাপের ব্রা প্যান্টের দোকান আছে তার মানে এই নয় যে মেয়ের আমার পিছনে পড়ে থাকবে। এই বলে এরা হাসতে থাকলে একটু দূরে থাকা প্রিয়াঙ্কা এদের হাসি দেখে রূপালীকে বলে, দেখ নির্লজ্জ কোথাকার, বন্ধুদের সাথে নিশ্চয়ই এটা নিয়ে হাসাহাসি করতেছে যে কিভাবে মেয়েটি স্কার্টের নিচে দেখেছিল। সিন আবার নান্দুর কাছে আসলে দেখি নান্দু বলতেছে, দেখিস ভাই, ইন্টার পাস করার আগে আগে যদি আমার খাতা না খুলিয়েছি তো আমার নাম পাল্টে ফেলবো। এই কথাটা কলেজের ঝাড়ুদার শুনে ফেলে ও নান্দু চলে যাওয়ার সময় নান্দুকে সাইডে ডেকে এনে বলে, খাতা খুলতে চাও তো 500 টাকা লাগবে, আমার খোঁজে একটা মেয়ে আছে। তখনই সিন কাট হলে দেখি নান্দু পুরো ফিটফাট হয়ে একটা গলিতে ঢুকতেছে। আর ব্যাকগ্রাউন্ডে ঝাড়ুদার বলতেছে, পুরনো বাজার আছে না, সেটার আগের ডান পাশে ঘুরতেই পুরনো বাংলো আছে, সেখানে একটা মেয়ে থাকে, পুরোই চখাম, কিন্তু শুনেছি মেয়েটি নাকি কখনো কারোর সাথে কথা বলে না। এদিকে নান্দু তো সেখানে পৌঁছে যায় ও মেয়েটিকে দেখে ইশারায় বোঝালে মেয়েটি বলে, 500 টাকা লাগবে না। নান্দু টাকা দিলে সিন ভিতরে আসে ও দেখি নান্দুকে মেয়েটি এভাবে বিছানায় বসিয়ে দিয়ে শুরু হয়ে গিয়েছে। এরপর মেয়েটি ফ্যান্টাসি মতো নান্দুর হাতটা ওড়না দিয়ে খাটের সাথে বেঁধে এভাবে নান্দুর পেটে আঙুল ছোঁয়াচ্ছে। এমন সময় মেয়েটির ফোনে একটা কল আসে। মেয়েটি তখন নান্দুকে ইশারে বলে, 1 মিনিট ওয়েট করো। নান্দু হ্যাঁ বললে মেয়েটি একটু দূরে গিয়ে ফোনে কথা বলতে ধরলে ভয়েস শুনে নান্দু তো শক, এ দেখি হিজড়া হয়েছে কথা বলতেছে। সিন কাট হয়ে পরের দিন নান্দুর বাড়িতে আসলে দেখি নান্দুর মা পুষ্পা মহল্লার সকল ভাবিদের
ভাবিদের সাথে মজমা বসিয়েছে। মজমার বিষয়টা হলো সব ভাবিদের অভিযোগ তাদের মরদ তাদেরকে সময় দিচ্ছে না, গুরুত্ব দিচ্ছে না, সারাদিন বাহিরে থাকে, আবার রাতে এসে দুম করে ঘুমিয়ে পড়ে। এসব শুনে পুষ্পা আন্টি এমনভাবে সবাইকে জ্ঞান দিতে থাকে যে কিভাবে ঘরের মরদকে আকৃষ্ট করতে হয়, যা শুনে মনে হয় সে যেন এসবে পিএইচডি করে বসে আছে। তো এক আন্টি বলে, আচ্ছা এখন আমাদের কি করা উচিত শর্টকাটে সেটা তো বলো। পুষ্পা বলে, আরে হিসাব সহজ, মরদ বাসায় ফেরার আগে একদম সেজেগুজে থাকো। নান্দুর ক্লাসরুমে আসলে দেখি একটা টিচার সবাইকে শান্ত করার চেষ্টা করতেছে। তো সবাই শান্ত হলে টিচারটি বলে, ম্যাডাম জি এবার আসুন। তার মানে একটু আগে পুষ্পা আন্টি যেভাবে ভাবিদেরকে সাজতে বলছিল আর অন্য জায়গায় একটা মেয়ে সেম টু সেম ভাবেই সাজছিল, সেটা এই ম্যাডামই ছিল। তো যাই হোক, টিচারটি বলে, এটা তোমাদের নতুন ইংলিশ ম্যাডাম শানু মানজি, আজ থেকে উনি তোমাদের গ্রামার ক্লাস নেবে। এই বলে টিচারটি চলে গেলে শানু ম্যাম খুলে ইংরেজিতে তার নিজের পরিচয় দেয়। ও বলে, আমি ক্লাসে পড়াশুনো ব্যতীত কোনো দুষ্টামুন একদম অ্যাকসেপ্ট করব না, সোজা ফেল করে দেব। আর হ্যাঁ, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, আমার ক্লাস চলাকালীন সময় কেউ ইংলিশ ছাড়া অন্য কোনো ভাষায় কথা বলতে পারবে না, মনে থাকবে। এই বলে ম্যাম ক্লাস নিতে শুরু করলে নান্দু মুগ্ধ হয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতে থাকে। কলেজ শেষে দেখি ম্যাম রিক্সাতে করে বাসায় ফিরতেছে, আর নান্দু মন্ত্রমুগ্ধ হয়ে ম্যামকে ফলো করতে করতে বাইক নিয়ে ম্যামের পিছু পিছু আসতেছে। কিন্তু একই সেম ফিলিংসে দেখি এই এলাকার একটা সাপিও ম্যামের পিছু পিছু আসতেছে, নাম পাপ্পু তিওয়ারি। সে এলাকার ডিশ কেবলের বিজনেস করে। তো ম্যাম যে বাসায় ভাড়া উঠেছে সেই বাসার সামনে এসে রিক্সা থেকে নামলে নান্দু একটু দূরে থাকা চাবির দোকানে দাঁড়িয়ে পড়ে। দোকানদারটি নান্দুর পরিচিত, তাই দোকানদারটি নান্দুর সাথে নানা কথা বলতে থাকলে নান্দু বলে, পণ্ডিতজি। এই পণ্ডিত দুম করে বলে উঠে, আরে এই এলাকায় নতুন উঠেছে, হাপুর থেকে স্বামী স্ত্রী এসেছে। নান্দু বলে, ওনার হাজবেন্ড কি? পণ্ডিত দুম করে বলে ওঠে, আরে শুনলাম ওর হাজবেন্ড নাকি শহরের দোকানে দোকানে গিয়ে মোবাইল বিক্রি করে আর এই কাজে প্রায় সময় বাহিরেই থাকে। তো সন্ধ্যাবেলা নান্দু ম্যামের বাসার সাইডের বিল্ডিংয়ের ছাদে উঠে ম্যামের বাসার ভিতরে উকি ঝুঁকি মারতেছে। এমন সময় সেই পাপ্পু তিওয়ারি আসে। নান্দু তো অবাক। তো পাপ্পু ম্যামকে বলে, হাই, আমি পাপ্পু তিওয়ারি, এই এলাকার ডিশ কেবলওয়ালা। আপনার বাসার কেবল ঠিকঠাক চলছে তো? শানু ম্যাম বলে, একটু প্রবলেম করতেছে। এটা শুনে পাপ্পু লাইনটা চেক করার জন্য বাসার ভিতরে আসতে থাকলে নান্দুর রুমের ভিতরে দেখার জন্য ছাদ থেকে নেমে ম্যামের বাসার এরিয়াতে ঢোকে। এদিকে পাপ্পু ফোনে বন্ধুর সাথে কথা বলতেছে যে, তুই তো বললি ম্যাডাম নাকি অনেক গরম, কিন্তু কই তার কথাবার্তা আচার আচরণে তো তেমন মনে হচ্ছে না। আর হ্যাঁ, তাড়াতাড়ি ফোন রাখ, ম্যাডাম পাশের রুমে আছে, দুম করে চলে আসতে পারে। এই বলে পাপ্পু ফোনটা রেখে সামনে থাকাতেই তো রীতিমতো শকড। সহজ সরল একটা ম্যাম পাশের রুমে গেল, বাট কি এমন হলো যে এমন রূপে চলে আসলো? ভয়ে পাপ্পুর তো গলা শুকিয়ে গেছে। পাপ্পু কাঁপতে কাঁপতে বলে, কেবল ঠিক করেছি, আধা ঘন্টার মাঝে ক্লিয়ার হয়ে যাবে। আর হ্যাঁ, পানি খাওয়ানোর জন্য ধন্যবাদ ম্যাডাম। শানু ম্যাম তখন এভাবে ধীরে ধীরে পাপ্পুর কাছে এসে খপ করে পাপ্পুকে কাছে টেনে নিয়ে ও সোফার উপরে ফেলে দেয়। এরপর যে সিনগুলো আছে সেগুলো দেখানোর মতো না, তাই স্কিপ করলাম। তো ওদিকে নান্দু ম্যামের রুমের পিছনে এসে রুমের ভিতরে উকি মারে, বাট সে তেমন কিছু দেখতে পায় না। সিন কাট হয়ে পরের দিন সকালে মহল্লার একটা চায় স্টলে আসলে দেখি পাপ্পু এখানে বসে এলাকার ছেলেপেলেদের সাথে আড্ডা দিচ্ছে। ও আড্ডার মাঝে সেই মজা নিয়ে নিয়ে বলতেছে, গতকাল সেই মহল্লার নতুন ম্যাডামের বাসাতে কেবল ঠিক করতে গেলে ম্যাডাম নিজে খুঁজে এসে কিভাবে তার সাথে কি করেছে। পাশের টেবিলে জিতু স্যার বসেছিল, যে নান্দুর কলেজেরই টিচার। তার কানে এসব যেতেই তার কান খাড়া হয়ে যায়ও, সে গভীর মনোযোগ দিয়ে এসব শুনতে থাকে। ওদিকে পাশের আরেকটা টেবিলেও নান্দুর ফ্রেন্ড বিপুলও ছিল, তার অবস্থাও সেম। বিপুলও কান পেতে গভীর মনোযোগ দিয়ে এসব শুনতে থাকে। দেলো এখান থেকে গল্পে ঝামেলা বাঁধা শুরু হলো। সিন কাট হয়ে পরের দিন কলেজে আসলে দেখি কি ক্লাস চলতেছে, বাট টিচার কেন জানি নান্দুকে ক্লাসরুম থেকে বের করে দিয়েছে। এমন সময় প্রিয়াঙ্কা এসে বলে, আজকেও কারো স্কার্টের নিচে উকি মারছিলি নাকি? নান্দু বলে, তুই ক্লাসরুমের বাইরে কেন? প্রিয়াঙ্কা বলে, বাথরুম করতে গেছিলাম। তো করেছিস কেন? তুই উকি মারতিস নাকি? প্রিয়াঙ্কা, সরি, আর সত্যি বলছি, সেদিন আমি জেনে বুঝে টেবিলের তলে তাকাইনি, সত্যি সত্যি আমার কলম পড়ে গিয়েছিল, বিদ্যার কসম করে বলছি। এটা শুনে প্রিয়াঙ্কা এভাবে নান্দুর দিকে চেয়ে থাকলে নান্দু হাতটা এগিয়ে দিয়ে বলে, বন্ধু হতে পারি? প্রিয়াঙ্কা হাতের দিকে এভাবে তাকায়ও, দেখি এই হাতটাই ক্যান্টিনে নাস্তা নিতে ব্যস্ত। তো নান্দুর রুটি ও ড্রিঙ্কস নিয়ে প্রিয়াঙ্কার কাছে এসে সেগুলো প্রিয়াঙ্কাকে অফার। প্রিয়াঙ্কা কিছুক্ষণ ভেবে সেগুলো অ্যাকসেপ্ট করে নেয়, মানে সে নান্দুর ফ্রেন্ডশিপ অফার অ্যাকসেপ্ট করে নিল। তো নান্দু চলে গেলে প্রিয়াঙ্কা এভাবে মনে মনে ভীষণ খুশি হতে থাকে। তো নান্দু এসে তার বন্ধুদের সাথে আড্ডা শুরু করতেই নান্দুর ফ্রেন্ড বিপুল পাপ্পর করার সেই গল্পটা নান্দুকে বলে। নান্দু অবাক হয়ে বলে, হ্যাঁ আমারও এটাই সন্দেহ হয়েছিল। এমন সময় আরেকটা ফ্রেন্ড দৌড়ে এসে বলে, ভাই ওদিকে চল, তাণ্ডব শুরু হয়ে গিয়েছে। আবে হয়েছেটা কি সেটা তো বল। ভাই শানু ম্যাম জিতু স্যারের 12টা বাজিয়ে দিয়েছে। তখনই সিন ম্যামের কাছে আসলে দেখি ম্যাম জিতু স্যারের সাথে তাণ্ডব বাজিয়ে দিয়েছে। কাহিনী হলো, ওই যে জিতু স্যার চায়ের স্টলে শুনল না যে শানু ম্যামের চরিত্র খারাপ, সে ছেলেদের সাথে এসব করে। এটা শুনে জিতু স্যার নিজেও চান্স নেওয়ার জন্য শানু ম্যামকে অফিসে একা পেয়ে ম্যামের সাথে ওই লাইনে কথা বলেছে। বাট ম্যাম ওই লাইনে না হেঁটে সোজা তাণ্ডব বাঁধিয়ে দিয়েছে। আর জিতু স্যার ফেসে গেছে। ম্যাম বলতেছে সে পুলিশ কমপ্লেন করবে। এটা শুনে অফিসের ম্যামকে শান্ত করে বলে, ম্যাডাম প্লিজ এমনটা
করবেন না, এতে কলেজের বদনাম হবে, প্লিজ ব্যাপারটা এখানেই মিটিয়ে নেন। এটা শুনে ম্যাম বলে সে একজন শিক্ষক, মানে একজন গুরু, আর একজন গুরু হয়ে এমন বাজে চরিত্রের হলে কলেজের ছাত্রছাত্রীরা কে শিক্ষা নেবে? এই বলেই ম্যাম রেগে মেগে এই নেই জিতু স্যারকে কষিয়ে একটা থাপ্পড় মেরে দিয়েছে। এটা দেখে নান্দু তো রীতিমতো শক, কারণ সে গতকাল যে ম্যামকে দেখেছে আর এখন যে ম্যামকে দেখতেছে দুটোর হিসাব কিছুতেই মিলছে না। পরের দিন নন্দুর মা নন্দুর স্কুটির পিছনে করে তার স্বামীর দোকানে এসেছে। এদিকে নন্দুর কলেজে যাওয়ার সময় হয়েছে, তাই নন্দু স্কুটিটা ঘোরাচ্ছে। প্রিয়ঙ্কা আবার সেই রাস্তা দিয়ে কলেজে যাচ্ছিল। সেই নন্দুকে দেখে বলে, তুই এখানে কি করছিস? নন্দু এটা বলতে সংকোচ করছে যে এই ব্রা প্যান্টির দোকানটা তার বাবার। এদিকে প্রিয়ঙ্কা দোকানের দিকে তাকিয়ে বলে, তোর দেখে আজকাল মেয়েদের আন্ডারগার্মেন্টসের প্রতি খুব ইন্টারেস্ট। আরে না না, আমি তোর মাম্মিকে এনেছি। মাম্মি? আবে তুই মাম্মিকে এসব শপিং করাতে এনেছিস? আরে না না, মাম্মি শপিং করতে আসেনি, বাবার সাথে দেখা করতে এসেছে। তোর বাবা শপিং করতেছে? এবার নন্দু উপায় না পেয়ে বলে, এটা আমার বাবারই দোকান। কি বলিস? সত্যি? এর আগে তো কখনো বলিসনি রে। নন্দু বলে, কি বলতাম? প্রিয়াঙ্কা বলে, নেক্সট টাইম তোর দোকান থেকে ব্রা প্যান্টি কিনবো, ডিসকাউন্ট দিস। এই বলে প্রিয়াঙ্কা চলে গেলে নান্দু তো অবাক। রাতে নান্দু বাসায় ফেরার সময় তার মা পরোটা কিনে আনতে বললে নান্দু মহলার একটা হোটেলে পরোটা কিনতে আসে। কিন্তু নান্দু ম্যানেজারের সাথে কথা বলতে পারছে না, কারণ ম্যানেজার ফোন কলে কার যেন অর্ডার নিতে ব্যস্ত। তো ম্যানেজার ফোন কলে কথা বলা শেষে কিচেনে থাকা ছেলেদেরকে চিল্লিয়ে বলে, শিরোহি ভিলা থেকে অর্ডার এসেছে 4টি পরোটা এবং 1টি ডাল ফ্রাই। শিরোহি ভিলার কথা শুনতেই একজন বলে, স্যার আমি দিতে যাব। আরেকজন বলে, না স্যার আমি দিতে যাব। পাশ থেকে আরেকজন বলে, না স্যার আমি দিতে যাব। এসব শুনে নান্দু তো রীতিমতো শক। কারণটা হলো শিরোহি ভিলাটা ম্যামের বাসা, এবং এরা ডেলিভারি দেওয়া নিয়ে কেন মারামারি লাগতেছে তা নিশ্চয়ই বুঝতে পারছেন। তো নান্দু ম্যানেজারকে বলে, মনোজ ভাই আমি ওদিক দিয়েই বাসায় যাব, পথের পাশেই তো শিরোই ভিলা, আপনি চান তো আমার হাতেই দিতে পারেন। ম্যানেজার রাজি হয়ে গেলে নান্দু তো মহা খুশি। সে আমাদেরকে বলে, শানু ম্যামের হাজব্যান্ডকে দেখার আমার খুব শখ, আর আজকেই সেই সুযোগটা পেতে চলেছি। সিন কাট হলে দেখি নান্দু ম্যামের বাসার কলিং বেল বাজাচ্ছে। ম্যামের হাজব্যান্ড নবীন দরজাটা খুলে দিলেন। নবীনকে এভাবে দেখতে থাকে। নবীন হাই হ্যালো করলে নান্দু বলে, স্যার আপনি খাবার অর্ডার করেছিলেন? নবীন হ্যাঁ বলে খাবার নিতে ধরতেই ভিতর থেকে ম্যাম বলে, শানু কে এসেছে? নবীন বলে, শানু ছোটু এসেছে খাবার ডেলিভারি দিতে। নান্দু বলে, স্যার আমি ওই ছোটু নই, আমি আসলে ম্যামের স্টুডেন্ট। তখন নবীন বলে, শানু তোমার একটা স্টুডেন্ট এসেছে। এটা শুনে ম্যাম এগিয়ে আসলে নান্দু হাই জানে, বাট ম্যাম জাস্ট হাই জানিয়ে তেমন পাত্তা না দিয়ে ভিতরে চলে যায়। এদিকে নবীন বলে, এটা ওজন কম লাগছে না, প্যাকেট বদল হয়েছে মনে হচ্ছে। এটা শুনে নান্দু বলে, হয়তো আমারটার সাথে বদল হয়েছে, চেক করে দেখেন তো। তখন নবীন চেক করার জন্য দুটো প্যাকেটই নিয়ে শানুর কাছে চলে গেলে তাদের স্বামী স্ত্রীর মাঝের সম্পর্কটা কেমন সেটা দেখার জন্য নান্দুর জানালায় উকি মারে। তো নান্দু দেখে তাদের স্বামী স্ত্রীর মাঝে তো অনেক ভালো রোমান্টিক সম্পর্ক, তারা অনেক দুষ্টামি ও খুনসুটি করতেছে। এটা দেখে নান্দুর তো হিসাব মিলছে না। তো নবীন এসে একটা প্যাকেট নান্দুকে ফিরিয়ে দিয়ে বাইজা দিয়ে দরজাটা লাগিয়ে দিলে নান্দু বিপুলকে ফোন করে বলে, আবে পাপ্পু সবাইকে বোকা বানিয়েছে। ম্যাডাম এমনটা একদম না, তাদের হাজব্যান্ড ওয়াইফের মাঝে তো সেই রোমান্টিক সম্পর্ক। বিপুল বলে, তুই কিভাবে জানলি? নান্দু বলে, আমি এইমাত্র নিজ চোখে দেখে আসলাম, বিস্তারিত তোকে কাল বলতেছি। এই বলে নান্দু বাসায় চলে যায়। পরের দিন নান্দু বিপুলের সাথে দেখা করে বিস্তারিত বললে বিপুল বলে, আবে মিরট ব্যাংকের শর্মা, বিটেকওয়ালা রাহুল, স্নেহলতা আন্টির হাজব্যান্ড, এরা সবাই ম্যামের সাথে শুয়েছে, পাক্কা খবর আছে আমার কাছে। নান্দু বলে, ধুর কিসব বাজে বকছিস। তখন সিন ফ্ল্যাশব্যাকে নিয়ে গিয়ে দেখানো হয় মিরট ব্যাংকের শর্মা ম্যামের বাসায় ভালো মনে এসেছিল অ্যাকাউন্ট খোলানোর জন্য, কিন্তু ম্যাম কেন যেন অন্য মোড়েই চলে যায়। এরপর যে সিনগুলো আছে সেগুলো স্কিপ করলাম এবং আমরা দেখি শর্মা এভাবে শার্টের বোতাম লাগাতে লাগাতে বেরোচ্ছে। এরপর বিটেকওয়ালা রাহুলের সিন আসে, সে ভালো মনে ম্যামের মিক্সার মেশিন ঠিক করার জন্য এসেছে, বাট ম্যাম কেন জানি অন্য মোড়েই চলে যায়। এরপর যে সিনগুলো আছে সেগুলো স্কিপ করলাম এবং আমরা দেখি রাহুল সেখান থেকে এসে তার বন্ধুদেরকে ঘটনাটা এভাবে বলতেছে আর সেই অস্থির মজা নিচ্ছে। এরপর স্নেহলতা আন্টির হাজব্যান্ড পণ্ডিতজির সিন আসে, সে ভালো মনে প্রতিবেশী হিসাবে ভালো মন্দ খোঁজ নিতে এসেছে, বাট ম্যাম কেন জানি অন্য মোড়ে চলে যায়। এরপর যে সিনগুলো আছে সেগুলো স্কিপ করলাম এবং আমরা দেখি পণ্ডিতজি পুলিশ ইউনিফর্ম ছাড়া এভাবে ম্যামের বাসা থেকে বেরোচ্ছে, আর ঠিক সেই সময় আমার স্নেহলতা আন্টিও সেদিক দিয়ে যাচ্ছিল। সে অবাক হয়ে বলে, আরে তুমি এখানে, আর তোমার পোশাক কোথায়? আঙ্কেল বলে, ও রেখে দিয়েছে। ও মানে কে? আরে ধোবি রেখে দিয়েছে, পোশাকে চা পড়ে গিয়েছিল তাই ধুতে দিয়েছি। এই বলে আঙ্কেল চলে যেতে ধরলে আন্টি দেখে আঙ্কেলের গলায় লাভ বাইট মানে কামড়ের দাগ, যা দেখে আন্টি তো শক। সিন বিপুলের কাছে আসলে দেখি বিপুল এগুলো গল্প করার পর বলতেছে, এবার তোদের বিশ্বাস হয়েছে? সিন কলেজ ক্যান্টিনে আসলে দেখি কলেজের অন্যান্য ম্যাডামগুলো এইসব নিয়ে কানাকানি করতেছে, মানে তাদের কানেও এসব চলে এসেছে। ওদিকে নান্দু বিপুলের থেকে এসব শুনে অবাক হয়ে বলতেছে, তুই যাই বল, আমার এসব কিছুতেই বিশ্বাস হচ্ছে না। সিন পরের দিন আসলে দেখি ম্যামের হাজব্যান্ড 7 দিনের জন্য শহরের বাহিরে যাচ্ছে। এটা দেখে ম্যাম বলতেছে, নবীন এই নতুন শহরে তোমাকে ছাড়া আমি 1 সপ্তাহ কিভাবে থাকবো? নবীন বলে, ডার্লিং
আমি নিয়মিত ফোন করব, টেনশন করো না। ম্যাম তখন ইমোশন হয়ে আই লাভ ইউ বলে। ও আদর করে একটা চুমু খেয়ে হাতটা টেনে ধরে। নবীন বলে যেন প্লিজ এমন করো না। ম্যাম তখন হাতটা ছেড়ে দিলে নবীন মিষ্টি করে বাইজে নিয়ে চলে যায়। তো এরপর ম্যাম কলেজে এসে ভদ্রভাবে ক্লাস নিতে থাকলে নান্দু অবাক হয়ে ম্যামকে চেয়ে চেয়ে দেখতে থাকে আর হিসাব মেলানোর চেষ্টা করে। আসল সত্যটা আসলে কি? ম্যাম কি সত্যিই এমন ভদ্র, নাকি সারা মহলে সবাই যা কানাকানি করতেছে সেটাই ঠিক? কিন্তু নান্দু কিছুতেই হিসাব মিলাতে পারে না। সিন মেয়েদের ওয়াশরুমে আসলে দেখে প্রিয়াঙ্কার ঠোঁটের লিপস্টিক ঠিক করতেছে। এমন সময় বান্ধবী এসে বলে নান্দুকে ভালোবাসিস, এটা কি নান্দুকে বলেছিস? প্রিয়াঙ্কা বলে আমার কিসের তারা, সে আমাকে ভালোবাসলে সে নিজেই বলবে। এটা শুনে বান্ধবী বলে আজকালকে ছেলেদের মনের কোনো গ্যারান্টি নাই, যার তার উপর যখন তখন পিছলে যায়, তাই ভাব দেখানো বাদ দিয়ে ওকে কাবু করার চেষ্টা কর। এটা শুনে প্রিয়াঙ্কা তো টেনশনে পড়ে যায়। সে বাহিরে এসে নান্দুকে ডাক দিয়ে কাছে এনে ও কি যেন বলে পাঠিয়ে দেয়। নান্দু তখন বন্ধুদের কাছে ফিরে এসে বলে দোস্ত তোরা যা, আমি পরে আসতেছি। বন্ধুরা বলে কেন? নান্দু বলে প্রিয়াঙ্কা আমার সাথে বাহিরে ঘুরতে যেতে যাচ্ছে। সিন কাট হলে দেখি নান্দু প্রিয়াঙ্কাকে নিয়ে ঘুরতে বের হয়েছে। তো এরা শহর থেকে দূরে একটা সমুদ্র তীরে এসে বসলে প্রিয়াঙ্কা বলে আমি তোকে একটা কথা বলি, বল। তুই জানিস আজ আমি তোর সাথে কেন ঘুরতে বের হয়েছি? কেন? আমি দেখতে চাই তুই কেমন কেয়ারিং। কেয়ারিং টেয়ারিং আমার মাঝে নেই, আছে কিনা কিভাবে মানবো? এটা বুঝতে গেলে তো তোর সাথে সময় কাটাতে হবে, তাই না? এটা শুনে নান্দু তো অবাক। প্রিয়াঙ্কা বলে তুই যদি সকাল সন্ধ্যা আমাকে টিউশনে পৌঁছে দিতে আসিস তাহলেই তো বুঝতে পারবো তুই কেয়ারিং কিনা। নান্দুর তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। সে বুঝে উঠতে পারছে না যে প্রিয়াঙ্কাকে পাত্তা দেয় না, তার হঠাৎ কি হলো যে এসব বলছে। তো নান্দুর কি যেন একটা ভেবে নিয়ে বলে ওকে ডান। প্রিয়াঙ্কা বলে ব্যাপারটা বুঝতে পারছিস তো? নান্দু বলে আরে হা, এবার চল। এই বলে নান্দু প্রিয়াঙ্কাকে বাসা পর্যন্ত পৌঁছে দিতে আসো। প্রিয়াঙ্কাকে বাসার সামনে নামিয়ে দিয়ে বলে এবার চল, নাম্বারটা দে। প্রিয়াঙ্কা খুশিতে গোলগলা হয়ে দুষ্টু স্বরে বলে তোরটা দে, আমি মিস কল মারতেছি। নান্দু বলে আবে তোর নাম্বার চাইনি, তোর বাসাতে ভীরা নামের যে মহিলাটা কাজ করতে আসে না, ওর নাম্বার চাচ্ছি। হ্যাঁ, ভীরাকে টিউশনে নিয়ে যাবি? আরে টিউশনে নিয়ে যাব না, মাম্মির নাম্বারটা চেয়েছে। প্রিয়াঙ্কা না দিয়ে এভাবে চেয়ে থাকলে নান্দু বলে দে না বোন, সরি বান্ধবী। প্রিয়াঙ্কা রেগে মেগে বলে আচ্ছা নে। আর সিন চলে আসে ভীরার কাছে। আমরা দেখি ভীরা বলতেছে টাকা দেওয়ার কি মতলব এসেছিস বল। নান্দু বলে প্রথমে কাজটা কি সেটা মন দিয়ে শোনো, তারপর বলো কত টাকায় রাজি হবে। বল। ওই যে শিরোহী ভিলার নতুন ভাড়াটি আছে না, ওর বাসাতে গিয়ে তোমাকে কান্নাকাটিও একটু ড্রামা করতে হবে। বলবে তুমি অনেক গরিব, তোমার কাজ দরকার। আবে আমি গরিব? তোর বাপের চেয়ে বেশি টাকা জমা করা আছে আমার। প্লিজ রাগ করো না। শোনো, ওখানে যখন তুমি কাজ পাবে তখন সকাল সন্ধ্যা আমাকে রিপোর্ট দিবে যে কে কে আসলো, কে কে গেল ইত্যাদি, ঠিক আছে? ভীরা বলে 1000 লাগবে। নান্দু রাজি হলে ভীরা বলে এবার বল এমনটা কেন করছিস? নান্দু বলে সরি, এটা বলতে পারবো না। এটা শুনে ভীরা বলে তাহলে 1500 লাগবে। কিন্তু কেয়রে নান্দু রাজি হয়ে আসতে থাকলে ভীরা বলে ওখানে কাজ পেলে সেদিনই কিন্তু টাকাটা নিব। সিন নান্দুর বাসায় আসলে দেখি স্নেহালতা আন্টি সহ মহল্লার সব আন্টিরাই এখানে একত্র হয়েছে এবং স্নেহালতা আন্টি যে তার স্বামীকে শানু ম্যামের বাসার সামনে দেখেছে এবং তার স্বামীর গলায় কামড়ের দাগ দেখেছে, এটা বলে স্নেহালতা আন্টি কান্নাকাটি করতেছে। নান্দুর মা পুষ্পা বলে আরে বাদ দে, মশার কামড়ের দাগ ছিল হয়তো। স্নেহালতা আন্টি বলে আচ্ছা জি, মশার কামড়ের দাগ আমি চিনি না তাই না? বিয়ের প্রথম আমি ওর গলার ওখানে ওভাবে কামড় বসাতাম, কিন্তু ও বকতো তাই বাদ দিয়েছি। বলতো কামড়ের দাগ দেখলে থানায় সবাই ঠাট্টা করবে, অথচ এখন দেখো। এই বলে স্নেহালতা আন্টি হাউ মাউ করে কাঁদতে থাকে। আর ওইদিকে নান্দু কলেজে যাওয়ার জন্য বের হয়েছিল, সে এসব শুনে থেমে যায় ও আর পেতে শুনতে থাকে। তো নান্দু সবাইকে চা নাস্তা দিতে আসলে স্নেহালতা আন্টি বলে নান্দু বেটা, তোর কলেজের সানু ম্যাম আছে না, ও কেমন? নান্দু বলে খুব ভালো টিচার, একদম মন লাগিয়ে পড়ায়। আন্টি বলে দেখ বেটা, তুই যেন ওর উপর মন লাগাস না। নান্দুর মা বলে আরে তুই ওকে এসব কি বলছিস, যা বেটা তুই কলেজে যা। তো এই বলে আন্টি নান্দুকে ভাগিয়ে দেয়। তো নান্দু কলেজে না গিয়ে আগে ভীরা আন্টির সাথে দেখা করতে এসেছে, কারণ ভীরা ম্যামের বাসায় কাজ পেয়েছে, তাই ভীরার থেকে আপডেট নিতে হবে। তো ভীরা আন্টি এসে বলতে থাকে ম্যাম কম তেল খেতে পছন্দ করে, ঝাল কম খায়। নান্দু রেগে মেগে বলে এগুলো শোনার জন্য তোমাকে পাঠিয়েছে, দরকারি তথ্য দাও। কিন্তু ভীরা কিছু বলছে না। নান্দু তখন চুক্তির সে টাকা বের করলে এবার ভীরা বলতে শুরু করে। সে বলে ওদের স্বামী স্ত্রীর খুব মহব্বত, ভিডিও কলে একজন আরেকজনের সাথে সারাক্ষণ আঠার মতো চিপকে থাকে। নান্দু বলে ভিডিও কলে মানে? ভীরা বলে আরে ওর স্বামী কয়েকদিন হলো শহরের বাইরে আছে। নান্দু বলে হ্যাঁ, কেবল একটা কাজের তথ্য দিলে। তো এখন তুমি খেয়াল রাখবে কে কে ম্যামের বাসায় আসে আর কেন আসে, ঠিক আছে? এই বলে নান্দু টাকাটা হাতে ধরিয়ে দিলে ভীরা বলে আরে আরও মারছো? নান্দু বলে ওরা তখন পাবে যখন আরও তথ্য দিবে। এই বলে নান্দু কেটে পড়ে। তো কলেজ শেষে নান্দুর বাবা নান্দুকে দোকানে বসার জন্য ডেকে আনলে নান্দু দানে বাবা
আমাকে যদি দোকানেই বসাবে তাহলে কলেজে পাঠাও কেন? বাবা বলে, কলেজে পাঠাই যাতে ভবিষ্যতে তোকে দোকানে বসতে না হয়, বুঝেছিস? এই বলে বাবা দোকানের দায়িত্ব দিয়ে চলে গেলে নান্দুর দোকানে বসতেই হঠাৎ প্রিয়াঙ্কা দাজির। প্রিয়াঙ্কাকে দেখে নান্দু তো পুরো ভেবাচাকে খেয়ে যায়। বলে, তুমি এখানে? যে আরে শপিং করতে এসেছি। শপিং মানে কি কিনবে? এখানে আলু ফুলকপি তো আর বিক্রি হয় না, তাই না? হ্যাঁ, তা ঠিক বলেছিস। এই বলে নান্দু দোকানের সেলসম্যান ছেলেকে ডাক দিয়ে বলে, ছোটু, ম্যাম কি নিবে দেখাতো তো। প্রিয়াঙ্কা বলে, এটা কত টাকা? নান্দু তখন ছোটুকে দাম জিজ্ঞেস করলে ছোটু বলে 250 টাকা। নান্দু প্রিয়াঙ্কাকে বলে, তুই 200 দেস, তাহলেই হবে। ছোটু বলে, আরে ভাই 200তে তো কেনাও নেই। নান্দু ইশারায় ছোটুকে যেতে বললে ছোটু চলে যায়। তখন নান্দু বলে, তো বল কোনটা দিব, যেটা তোর ভালো লাগে। এটা সুন্দর না? সুন্দর। ছোটু, ম্যামকে এটা প্যাক করে দে। ছোটু তখন সেটা প্যাক করতে নিয়ে গেলে প্রিয়াঙ্কা বলে, পশু মডেল স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান, আমি ভাবতেছি আমরা দুজনের মাঝেই নান্দুর ফোনে কল আসলে নান্দু কলটা রিসিভ করে বলে, এখনই আসতে হবে? আচ্ছা আচ্ছা, আসতেছি। এই বলে নান্দু ফোনটা রেখে প্রিয়াঙ্কাকে বলে, আর্জেন্ট একটা কল এসেছে, আমাকে যেতে হবে, তুমি আমার থেকে 200 নেস। এই বলে নান্দু কেটে পড়লে প্রিয়াঙ্কা তো রীতিমতো শক। সে কি বলতে চাচ্ছিল নান্দু সেটা শোনাও গুরুত্বপূর্ণ মনে করলো না। সিন কাট হয়ে ভীরার কাছে আসলে দেখি সে নান্দুর টাকা ফিরিয়ে দিচ্ছে। নান্দু বলে, তোর মাথা খারাপ হয়েছে? ভীরা বলে, আমার না, তোর মাথা খারাপ হয়েছে, পুরো মহল্লার মাথা খারাপ হয়েছে। সবাই ম্যামকে নিয়ে সন্দেহ করতেছে, ম্যামের চরিত্র খারাপ, সে এটা করে ওটা করে, পুরুষদের আকৃষ্ট করে। নান্দু বলে, আরে এসব সত্য না মিথ্যা এটাই তো তোমাকে তদন্ত করতে দিয়েছিলাম। ভীরা বলে, তদন্ত করে দেখেছি এমন কিছুই নয়, সে খারাপ হওয়া তো দূরের কথা, আমি তো তার মতো ভালো মেয়ে আজ পর্যন্ত দেখিনি। এখন আমি অন্য সবার বাসার কাজ ছেড়ে দিয়ে তার বাসাতেই পার্মানেন্ট কাজ নিয়েছি। নান্দুর তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। ঠিক তখনই নান্দু খেয়াল করে, একি ভীরার গলায় লাভ বাইট, মানে পীড়িতের কামড়। লাউড হাউস নান্দু তো রীতিমতো শক। তো এই লাভ বাইট কে দিল আর ম্যামের আসল রসটাই বাকি, সেটা দ্বিতীয় পর্বে দেখতে পারবেন। প্লিজ এই ভিডিওতে লাইক দিন এবং কমেন্ট করে জানান এই পর্বটি কেমন লেগেছে। তারপর টুপ করে দ্বিতীয় পর্বের অপেক্ষায় থাকুন।